হ্যাঁ, আজকে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই ক্লাসে আমরা সেল নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো প্রথমেই বলি যে দেখো, লাইন বাই লাইন বলবো না, জাস্ট মানে আলোচনা একটা। ওকে, জাস্ট ডিসকাশন। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই যেগুলো আহ, প্রশ্নের জায়গা, জেনারেলি আমরা যে প্রশ্নগুলো পেয়ে থাকি সেই প্রশ্নগুলো কভার করার চেষ্টা করা হবে অবশ্যই। আচ্ছা, তো প্রথমে বলি সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। ওকে, এটা সাধারণত আমরা জানি যে ইচ অ্যান্ড এভরি লিভিং অর্গানিজম ইজ বেসিক্যালি মেড আপ অফ ওয়ান অর মোর দ্যান ওয়ান সেল। ঠিক আছে, তো কিছু পূর্বের অভিজ্ঞতা আমাদের সেল সম্পর্কে রয়েছে, সেগুলো একটু সংক্ষেপে বলে দিই, তারপর এগিয়ে যাবো। দেখো, cell basically is microscopic, but we also know that the largest cell is the uh, is basically the egg of an ostrich, তাই না? ঠিক আছে, তো লার্জেস্ট সেল বলতে এগ অফ অ্যান অস্ট্রিচ আমরা বলে থাকি। লংগেস্ট সেল ইন হিউম্যান বডি বলতে আমরা নার্ভ সেল বলে থাকি। অ্যান্ড similarly, আমরা যদি দেখি smallest cell is the PPLO, or we even call it as mycoplasma. তো বেসিক্যালি সেলের যে ক্যারেক্টারিস্টিক, সেখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সেল ইজ মাইক্রোস্কোপিক, ইট ক্যান নট বি সিন থ্রু আওয়ার নেকেড আইস। না, এছাড়াও সেলের ইতিহাস নিয়ে আলোচনা করতে গেলে, মানে সেলের হিস্ট্রি নিয়ে যদি আলোচনা করতে হয়, তাহলে প্রথমেই বলতে হয় যদি মাইক্রোস্কোপ আবিষ্কার না হতো, তাহলে মানে মাইক্রোস্কোপ যদি ডিসকভার না হতো, তাহলে কখনোই সেল সম্পর্কে জানা সম্ভব হতো না। ঠিক আছে, নাও হোয়াট ইজ মাইক্রোস্কোপ? মাইক্রোস্কোপ ইজ এন ইনস্ট্রুমেন্ট which generally help us to uh, magnify us smaller object into a bigger one. মানে মাইক্রোস্কোপ এমন একটা যন্ত্র যেটা আমাদেরকে কি করে না, ছোট কোনো অবজেক্টকে সেটাকে বড় করে দেখতে হেল্প করে। সো আমরা বলতে পারি যে সিন্স সেল ইজ মাইক্রোস্কোপিক, মানে সেলকে খালি চোখে রাখা সম্ভব নয়, বা ইট ক্যান নট বি সিন থ্রু আর নেকেড আইস। তো আমরা এটা বলতেই পারি যে মাইক্রোস্কোপ ডিসকভার হওয়ার আগে পর্যন্ত সেল সম্পর্কে বিশেষ কোনো ধারণা ছিল না। Obviously, when microscope was discovered, generally সেল সম্পর্কে আরো আমরা ধারণা পাই। সেলের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স, বা একটা সেল তার স্ট্রাকচার, তার ডিফারেন্ট স্ট্রাকচার্স অ্যান্ড ডিফারেন্ট ফাংশন সম্পর্কে একটা আমরা ধারণা পাই যখন মাইক্রোস্কোপ আবিষ্কার হয়। তো এখানে একটু সংক্ষেপে বলে দেবো যে বেসিক্যালি দিস microscope basically it is of two different type. One is simple and the other one is compound. Simple microscope again it is of two different type. আমরা বলতে পারি যে one is light and the other one is compound. ঠিক আছে, হ্যাঁ, বলা যেতে পারে। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আরেক ধরনের হয়, বলা যেতে পারে খুবই আধুনিক অ্যান্ড অ্যাডভান্স, দ্যাট ইজ ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো এই যে মাইক্রোস্কোপ, এটা কি করে একদম মানে খুব সিম্পল করে বলবো যে ইটস অ্যান ইনস্ট্রুমেন্ট বেসিক্যালি which is used to magnify small objects into large ones। মানে এতে এই মাইক্রোস্কোপের সাহায্যে আমরা ছোট অবজেক্টকে আমরা সাধারণত বড় করে দেখতে পারি। তো বলা যেতে পারে যে মাইক্রোস্কোপ আবিষ্কার হওয়ার পর, মাইক্রোস্কোপের ডিসকভারি হওয়ার পর জেনারেলি আমরা এই সেল সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাই, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, অ্যান্ড বেসিক্যালি আমরা দেখবো যে এই যে বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ, প্রথম যে মাইক্রোস্কোপ যিনি আবিষ্কার করেছিলেন আমরা বলতে পারি যে দুজন ভাই ছিল, আমরা সাধারণত বলে থাকি জ্যানসেন এবং জ্যানসেন, জেড জ্যানসেন এন্ড জেড জ্যানসেন, দুজন ভাতৃদ্বয়, মানে দুই ভাই প্রথম সিম্পল মাইক্রোস্কোপ ডিসকভার করেন। ওকে, গুড। নেক্সট, রবার্ট হুক, he discovered compound microscope, and finally
the most advanced one, মানে advanced যে microscope, it was generally discovered by নল অ্যান্ড রাস্ক। এই দুজন ভদ্রলোক, নল এবং রাস্ক, এই দুজন ভদ্রলোক এটাকে আবিষ্কার করে। ওকে, তো এখানে একটু বলে দেবো, মানে খুব সিম্পল করে, সিম্পল মাইক্রোস্কোপ বলতে জেনারেলি যেটা আমরা জানি সেটা হচ্ছে যে এখানে only one lens is generally used, ঠিক আছে। আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলতে যেটা আমরা বুঝি, আমরা বলতে পারি যে when more than one lens is used, সেটাকে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বলা হয়। সিম্পল অ্যান্ড কম্পাউন্ড, both these microscopes generally it uses the wavelength of light, but these are light microscope, wavelength of light ব্যবহার করা হয় কোনো একটা অবজেক্টকে অবজার্ভ করার জন্য। সিমিলারলি আমরা দেখবো যে আরেক ধরনের মাইক্রোস্কোপ খুবই আধুনিক, খুবই অ্যাডভান্স, দ্যাট ইজ ইলেকট্রন মাইক্রোস্কোপ, where we will find that this wavelength of electron is generally utilized in order to observe any object। তো এই হচ্ছে মাইক্রোস্কোপের ঘটনা, ঠিক আছে, ব্যাস আর কিছু না। এর থেকে বেশি হয়তো আমাদের মানে দরকার পড়ে না। তো প্রথমে একটু বলি যে দেখো, দ্য ফার্স্ট লিভিং সেল, একটু বুঝবে, দ্য ফার্স্ট লিভিং সেল ইট ওয়াজ অবজার্ভড বাই অ্যান্টন ভ্যান লিভেন। সো হু অবজার্ভড ফার্স্ট লিভিং সেল? অ্যান্টন ভ্যান লিভেন। নাও this the term cell basically it was coined by Robert Hooke, okay, Robert Hooke এই টার্মটা ইউজ করেছিলেন বা এই টার্মটা দিয়েছিলেন সেল। না, উনি কি করেছিলেন, উনি জেনারেলি আমরা বলতে পারি যে হি টুক ডেড সেলস such as he took bark মানে জেনারেলি গাছের ছালকে বোঝানো হয়। তো গাছের ছাল উনি ব্যবহার করেছিলেন এবং when he basically observed it under microscope, what he generally found is that ওই বার্কের মধ্যে বা গাছের ছালে অনেক কম্পার্টমেন্টস আছে, there are several compartments, and he basically used the term cell to denote those compartment। ওই কম্পার্টমেন্ট গুলোকে উনি কি বলেন না সেল, ব্যাস এটুকু। So Robert Hooke, he coined the term cell. He generally observed dead cell. Or Anton van Leeuwenhoek, generally he observed living cell, but he had never used the term, or he had never coined the term cell, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু আলাদা করে বলবো, দেখো প্রথমে এগুলোই বলা আছে, তো পড়লে বোঝা যায় দিস আর ইনফরমেশনস অ্যান্ড আমরা এগুলো জাস্ট এগুলোকে সিম্পল রাখার চেষ্টা করি, we simply go through it as informations, ঠিক আছে। তো এখানে এটাও বলা আছে যে different living organisms, they are made up of basically what? They are made up of cell. Now we'll find that living organisms, they are made up of they might be made up of one cell, so they are known as unicellular, তারা unicellular বলা হয়, and those organisms which are made up of more than one cell তারা multicellular বলা হয়। ব্যাস এগুলোই এখানে জেনারেলি জানানো আছে। ইউনিসেলুলার অর্গানিজমের এক্সাম্পল যদি দেখি তাহলে অ্যামিবা, প্যারামিশিয়াম, সো দিজ আর ইউনিসেলুলার অর্গানিজম। অন দ্য আদার হ্যান্ড আমরা যদি জেনারেলি মাল্টিসেলুলার অর্গানিজম দেখি, তো আমরা বলতে পারি হিউম্যান বিংস, কাউস, গোটস, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, ঠিক আছে। তো এটা প্রথমে বলা আছে, জাস্ট মানে প্রথমটা একটু এইভাবে দেখি না। সেল থিওরি, না হোয়াট ইজ সেল থিওরি, ভালো করে শুনে নাও। সেল থিওরি, নাও সেল থিওরি ইট ওয়াজ জেনারেলি প্রপোজড বাই স্লেডেন অ্যান্ড সোয়ান। দুজন ভদ্রলোক ছিলেন, দুজন সায়েন্টিস্ট ছিলেন, স্লেডেন এবং সোয়ান। সো অ্যাকর্ডিং টু সেল থিওরি আমরা কি জানতে পারি যে অল লিভিং অর্গানিজম ইজ মেড আপ অফ one or more than one cell, মানে living organism is generally made up of what? It is made up of one, or it might be made up of one or more than one cell, ব্যাস
আর দ্বিতীয় জিনিস যে সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচার এন্ড ফাংশন ইউনিট অফ লাইফ, এটাই সেল থিওরিতে বলা হয়। এই দুটো স্টেটমেন্ট সেল থিওরিতে আমরা দেখতে পাই। নাও লেটার অন what we'll find that Rudolf Virchow বলে একজন লোক, he basically modified the cell theory. What he stated, দেখো উনি বললেন ওকে ঠিক আছে, খুব ভালো কথা যে অল লিভিং অর্গানিজম ইজ মেড আপ অফ সেল, অ্যান্ড আমরা বলতে পারি যে অল লিভিং অর্গানিজম ইজ মেড আপ অফ ওয়ান অর মোর দ্যান ওয়ান সেল। আর উনি এটাও বললেন যে সেল ইজ দ্য বেসিক স্ট্রাকচার অ্যান্ড ফাংশন ইউনিট অফ লাইফ। আবার তার সাথে উনি এটা যুক্ত করলেন, হি সিম্পলি অ্যাডেড দিস স্টেটমেন্ট দ্যাট cell basically a cell generally it arises from a pre-existing cell মানে আমরা বলতে পারি যে একটা পুরাতন বা পুরনো সেল থেকে নতুন সেল অরিজিনেট করে, বা পুরাতন সেল থেকে বা নতুন সেল তার উৎপত্তি হয়, মানে অরিজিনেট করে। তো এটা উনি জেনারেলি আমরা বলতে পারি যে অ্যাড করলেন যে অমনি সেলুলা ই সেলুলা। তুমি যদি এখানে দেখো ভালো করে তাহলে তুমি দেখতে পাচ্ছ যে বেসিক্যালি উনি একটা স্টেটমেন্ট অ্যাড করেছেন, সেই স্টেটমেন্টটা হচ্ছে অমনি সেলুলা ই সেলুলা। এর মানে কি সেল arises from pre-existing cells. Okay, all cells arises from pre-existing cells. তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এটাই দাঁড়াচ্ছে যে প্রিভিয়াস সেল থেকেই নতুন সেল অরিজিনেট করে। তো ব্যাপার হচ্ছে যে দিস ইজ দ্য মেন স্টেটমেন্ট দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ইনক্লুডেড বাই রুডলফ ভার্চো। তারপরে পরবর্তীকালে অনেকজন আলাদা আলাদা মতামত প্রকাশ করেন। তুমি বলতে পারো যে দিস সেল থিওরি ইট ওয়াজ জেনারেলি মডিফাইড। তো মডিফাইড সেল থিওরিতে আমরা কি দেখতে পাই, ভালো করে বুঝো। মডিফাইড সেল থিওরিতে আমরা কি দেখতে পাই? দেখো, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট স্লেডেন অ্যান্ড সুমান দে জেনারেলি প্রপোজ দিস সেল থিওরি। তাতে একটা জিনিস বলা হয়েছে অল লিভিং অর্গানিজম ইজ মেড আপ অফ ওয়ান অর মোর দ্যান ওয়ান সেল, and cell is the basic structure and function unit of life. Later on, Rudolf Virchow, he generally added this statement that omnicellular e cellular, এর মানে হচ্ছে যে all cells arises from pre-existing cell, মানে আগের সেল থেকে নতুন সেলের অরিজিন হয়। এছাড়া সেল থিওরিকে মডিফাই করা হয়। তুমি যদি দেখো তো তুমি বলবে স্যার আলাদা কি আছে, সেল থিওরিকে মডিফাই করার পর আলাদা কি আমরা আলোচনা করি? দেখো, আমরা যদি সেল সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করে থাকি, সম্পূর্ণ সেল সম্পর্কে যখন সম্পূর্ণ আমরা আলোচনা করছি, ঠিক আছে, তখন আমরা যেটা জানতে পারি সেল সম্পর্কে, অ্যাবাউট সেলস, যেটা সম্পূর্ণ জানা যায়, ঠিক আছে, সেটাই হচ্ছে মডিফাইড সেল থিওরি। তো ওই জন্য আমি আর এই আলাদা করে এই পয়েন্টগুলো এক্সপ্লেন করবো না, বিকজ উই আর গোয়িং টু ডিসকাস অ্যাবাউট সেল। আমরা সেল সম্পর্কেই আলোচনা করব। আমরা সেল সম্পর্কে যা জানবো তুমি ধরে নিতে পারো যে দ্যাট ইজ বেসিক্যালি দ্য মডিফাইড নো সেল থিওরি, ব্যাস। আচ্ছা, এগিয়ে যাবো একটু। বলছে প্রথমে দেখে নেব যে একটা ইউক্যারিওটিক সেল। নাও লেট মি টেল ইউ, we know that basically on the basis of organized or unorganized nucleus, generally আমরা একটা সেলকে ভাগ করে থাকি প্রোক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক সেল, তাই না? অর্গানাইজড অর আনঅর্গানাইজড অর ডেফিনিট অর ইনডেফিনিট নিউক্লিয়াসের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করে থাকি প্রোক্যারিওটিক এবং ইউক্যারিওটিক সেল। আমরা এটা জানি যে প্রোক্যারিওটিক সেল আমরা বলতে পারি সেখানে জেনারেলি আনঅর্গানাইজড বা ইনডেফিনিট নিউক্লিয়াস পাওয়া যায়, ডেফিনিট নিউক্লিয়াস পাওয়া যায় না, ট্রু নিউক্লিয়াস পাওয়া যায় না।
আর ইউক্যারিওটিক সেলে জেনারেলি আমরা বলতে পারি যে একটা ডেফিনেট নিউক্লিয়াস, একটা অর্গানাইজড নিউক্লিয়াস, বা আমরা বলতে পারি যে একটা ট্রু নিউক্লিয়াস পাওয়া যায়। এবার ট্রু নিউক্লিয়াস বলতে কি বোঝায় না, নিউক্লিয়াসে জেনারেলি যখন আমরা ডিসকাস করব আমরা দেখতে পাবো যে নিউক্লিয়াসের চারটে কম্পোনেন্ট আছে। একটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, দ্বিতীয় হচ্ছে নিউক্লিওলাস, অ্যান্ড তৃতীয় নম্বর হচ্ছে তুমি বলতে পারো নিউক্লিওপ্লাজম, মিনস দ্যাট নিউক্লিও নিউক্লিয়ার মেমব্রেন, ইট জেনারেলি সারাউন্ডস দ্য নিউক্লিওপ্লাজম। তো চারটে কম্পোনেন্ট কি এটা জানো? চারটে কম্পোনেন্ট কি? এক হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, that is the outer covering, and it surrounds the nucleoplasm. It's a jelly-like structure that is generally enclosed by the nuclear membrane. And one other one is nucleolus, third component. This is the third component, that is nucleolus. And finally আমরা বলতে পারি যে নিউক্লিয়ার রেটিকুলাম or chromatin reticulum, means it's a reticular structure. রেটিকুলার স্ট্রাকচার বলতে কি, দেখো এগুলো শিখে রাখো। রেটিকুলার স্ট্রাকচার বলতে যেটা আমরা বলতে পারি যে সামওয়াট লাইক ওই জালের নেটওয়ার্ক, ইটস আ নেট স্ট্রাকচার which generally represents a নেটওয়ার্কের মতো একটা স্ট্রাকচার, এরকম জানি জালের মতো। সোজা নেটওয়ার্ক বলতে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে জালের মতো, ঠিক আছে। নেটওয়ার্ক বলতে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে জালের মতো। সো ক্রোম্যাটিন রেটিকুলাম অর নিউক্লিয়ার রেটিকুলাম, এরকম আমরা বলতে পারি যে অনেকটা এরকম জালের মতো, জাল বা নেটওয়ার্কের মতো, ঠিক আছে। সো বেসিক্যালি এটাই তুমি বলতে পারো যে ট্রু নিউক্লিয়াস। তো এই চারটে কম্পোনেন্ট, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম অর ক্রোম্যাটিন রেটিকুলাম, অ্যান্ড আমরা বলতে পারি নিউক্লিওপ্লাজম, যদি না থাকে দেন আমরা বলতে পারি যে ইট ল্যাকস, মিনস আমরা বলতে পারি যে নিউক্লিয়াস, ট্রু নিউক্লিয়াস ইজ জেনারেলি অ্যাবসেন্ট। ইট ল্যাকস ট্রু নিউক্লিয়াস অর ট্রু নিউক্লিয়াস ইজ অ্যাবসেন্ট। তো ইউক্যারিওটিক সেলে আমরা জেনারেলি দেখবো ইউক্যারিওটিক। লুক, দ্য ওয়ার্ড ক্যারিওটিক এর মানে হচ্ছে নিউক্লিয়াস, আর ইউ মিনস ট্রু নিউক্লিয়াস। ইউ জেনারেলি রেফার্স টু ট্রু নিউক্লিয়াস। ট্রু নিউক্লিয়াস, ডেফিনিট নিউক্লিয়াস আর অর্গানাইজড নিউক্লিয়াস দেখতে পাই। তার মানে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসের যে চারটে কম্পোনেন্ট, দ্যাট ইজ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস আর নিউক্লিয়ার রেটিকুলাম সবকটাই আছে। নাও একটা ইউক্যারিওটিক সেল যখন আমরা দেখব তার আলাদা আলাদা কি পার্টস, আমরা কিভাবে সেগুলো ডিসকাস করতে পারি বা আলোচনা করতে পারি, ঠিক আছে। তার পার্টস গুলো কি বা কিভাবে সেটাকে জেনারেলি ডিসকাস করা যায় বা হ্যাঁ। তো আমরা জেনারেলি একটা সেলকে দুটো ভাগে ভাগ করেছি, এক হচ্ছে আউটার লেয়ার মিনস আউটার কভারিং, আর দ্বিতীয় হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে। দ্য আউটার কভারিং জেনারেলি ইট এনক্লোজেস দ্য প্রোটোপ্লাজম। একটা সেল তার আউটার কভারিং হতে পারে, আর সে যেটাকে এনক্লোজ করে রাখে মানে তার মধ্যে যেটা থাকে দ্যাট ইজ we call it as what, protoplasm, ঠিক আছে। ওকে, নাও আউটার লেয়ার কি কি হতে পারে না, সেল ওয়াল। আউটার লেয়ার কি কি হতে পারে, সেল ওয়াল হতে পারে। নাও বেসিক্যালি এগুলো আউটার লেয়ার যে মানে সেল ওয়াল, সেটা শুধুমাত্র আমরা প্ল্যান্ট সেল এন্ড ফাঙ্গাল সেলে পেয়ে থাকি। Cell membrane is basically the outer covering of animal cell. Cell membrane, it is the outer covering of animal cell. Cell wall is not present in animal cell. So cell wall animal cell এ থাকে না, শুধু কোথায় থাকে, plant cell এ থাকে and fungal cell এ থাকে। Okay, now side protoplasm কি দিয়ে তৈরি? Protoplasm is basically made up of cytoplasm and nucleus. Protoplasm is made up of cytoplasm and nucleus. So what is protoplasm? আমরা এইভাবেই জানবো যে নিউক্লিয়াস এন্ড সাইটোপ্লাজম টুগেদার ইট ফর্মস আ প্রোটোপ্লাজম। এবং হচ্ছে সাইটোপ্লাজমে কি কি পাবো, এক হচ্ছে সাইটোস্কেলিটন পাবো আর ডিফারেন্ট অর্গানেলস পাবো। এক হচ্ছে সাইটোস্কেলিটন, সাইটোপ্লাজমের মধ্যে কি কি পাবো, লুক প্লাজম জেনারেলি ইট রেফার্স টু প্লাজমা,
প্লাজমা জেনারেলি আমরা যদি দেখি তাহলে ইটস আ সেমি সলিড সাবস্টেন্সেস অর সেমি লিকুইড সাবস্টেন্স, মানে এক কথায় সলিডও নয়, এক কথায় লিকুইডও নয়, ইটস আ জেলি লাইক সাবস্টেন্স। সো দিস আউটার কভারিং, that is cell membrane or cell wall, generally it encloses the protoplasm, and this protoplasm it includes cytoplasm and nucleus. বুঝলাম? এবার যে সাইটোপ্লাজমে কি থাকে? সাইটোস্কেলিটন থাকে, অর্গানেলস থাকে। গুড। বলছে অর্গানেলস, বলছে এক হয় মেমব্রেনাস, মিন্স উইচ আর জেনারেলি দেয়ার আর সেভারাল, দেখো অর্গানেলস, দেখো আমার এইভাবে ভাবো, আমার বডিতে, একটা হিউম্যান বডিতে যদি দেখি, উইল ফাইন্ড সেভারাল অর্গানস, আমরা অনেক অর্গান দেখতে পাই, উই জেনারেলি ফাইন্ড সেভারাল অর্গানস, ঠিক আছে? So a human body is generally made up of organ and organ system. একটা cell, it can perform independently or it can function independently, because we know, আমরা জানি যে there are different organism that is made up of only one cell. ভেবে দেখো, যেমন অ্যামিবা, প্যারামেশিয়াম, যে বেসিক্যালি দে আর মেড আপ অফ অনলি ওয়ান সেল। তো তাদের একটা সেলই সব ফাংশন, তাদের একটা সেলের মধ্যেই সব ফাংশন দেখা যায়। ভালো করে বুঝুন, ঠিক আছে? যেটা একটা হিউম্যান বডিতে দেখা যায় সব সব, তাহলে তাদের একটা সেল সব ফাংশন প্লে করতে পারে। দে ক্যান, ইউনো, দ্য ওয়ান সেল ক্যান প্লে ইচ অ্যান্ড এভরি ফাংশন দ্যাট ইজ জেনারেলি পারফর্ম বাই আ মাল্টিসেলুলার অর্গানিজম। বুঝবেন ব্যাপারটা, ঠিক আছে? তাহলে কি বলতে পারি আমরা? আমরা বলতে পারি যে আমাদের বডি যেমন অর্গান অর্গান সিস্টেম নিয়ে তৈরি, সেরকমই একটা সেলের মধ্যেও ইউনো কি থাকবে, ডিফারেন্ট অর্গানস। তো তুমি বলতে পারো যে সেলের অর্গানেলস বলতে তার অর্গানকেই বোঝাচ্ছে, সেলের ডিফারেন্ট অর্গানকেই বোঝাচ্ছে। একটা সেলের ডিফারেন্ট যে অর্গানেলস, সেটা বলতে ডিফারেন্ট অর্গানসকেই বোঝানো হচ্ছে। সো ওই জন্য বলছে এক হচ্ছে সাইটোস্কেলিটন, ওকে, সাইটোস্কেলিটন, দ্বিতীয় হচ্ছে অর্গানেলস। নাও এক হচ্ছে মেমব্রেনাস। নাও দিস অর্গানেলস, এই অর্গানেলস কি হতে পারে? এক মেমব্রেনাস হতে পারে, এক নন মেমব্রেনাস। তার মানে কি? মেমব্রেনাস মানে ইট ইজ জেনারেলি বাউন্ড বাই আ মেমব্রেন, মানে মেমব্রেন একটা থাকবে, মানে তার বাইরে একটা আউটার কভারিং থাকবে। নন মেমব্রেনাস বলতে তার বাইরে কোনো কভারিং থাকবে না। তাহলে দু ধরনের অর্গানেল হতে পারে, কভারিং থাকবে, কভারিং থাকবে না। এবার চলে আসি মেমব্রেনাস। নাও মেমব্রেনাস কভারিং, তার মধ্যে আবার ডাবল মেমব্রেন থাকতে পারে আর সিঙ্গেল মেমব্রেন থাকতে পারে। মিন্স এরকম দুটো কভারিং থাকতে পারে। দুটো কভারিং মিন্স আউটার কভারিং ইজ নো ডাবল লেয়ার্ড, অর সিম্পলি আমরা বলতে পারি সিঙ্গেল লেয়ারের ক্ষেত্রে সিঙ্গেল মেমব্রেন, একটাই লেয়ার থাকবে, আর নন মেমব্রেনাসে কোনো কভারিং থাকবে না। এনিওয়ে, ডাবল মেমব্রেনের ক্ষেত্রে আমরা বলতে পারি যে কি কি সেগুলো, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, and chloroplast only found in plant cell, এখানে লেখা আছে। তো এটাই প্রশ্ন যে which organelle is generally found only in plant cell or which organelle is generally absent in animal cell? তাহলে ক্লোরোপ্লাস্ট is found in plant cell and chloroplast is absent in animal cell. Mitochondria found in both plant and animals. আচ্ছা, এবার চলে আসি সিঙ্গেল মেমব্রেন। সিঙ্গেল মেমব্রেন কি কি বলছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, ঠিক আছে, লাইসোজোম, ভ্যাকিউলস, দিজ আর বেসিক্যালি সিঙ্গেল মেমব্রেন, মানে একটাই মেমব্রেন থাকে, একটা মানে যে আউটার কভারিং সেটা একটাই লেয়ার। আচ্ছা, নন মেমব্রেনাস কি কি পাই? নন মেমব্রেনাস পাই means which is not bound by any membrane or which is generally not bound by any outer covering, তাকেই বলছে নন মেমব্রেনাস। তাহলে সেটা কি? এক হচ্ছে রাইবোজোম, দ্বিতীয় হচ্ছে সেন্ট্রোজোম। নাও দি সেন্ট্রোজোম ইজ জেনারেলি ফাউন্ড অনলি ইন অ্যানিমাল সেল। এগুলোই প্রশ্ন, আবার বলবো এটাই প্রশ্ন, ইট ইজ জেনারেলি ফাউন্ড ইন অ্যানিমাল সেল। এটা শুধু অ্যানিমাল সেলেই আমরা পেয়ে থাকি, ইট ইজ নট ফাউন্ড ইন প্ল্যান্ট সেল। এনিওয়ে, আমরা একটু এগিয়ে যাব।
ঠিক আছে, কি দেখতে পাচ্ছি বলছে দিস ইজ বেসিক্যালি দ্য স্ট্রাকচার অফ আ সেল, বেসিক স্ট্রাকচার। এটা বলতে পারো একটা অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেলও হয়। তো প্ল্যান্ট সেলে কি ডিফারেন্সেস থাকবে? প্ল্যান্ট সেলে ডিফারেন্স যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে প্ল্যান্ট সেলে ক্লোরোপ্লাস থাকে, অ্যানিমাল সেলে ক্লোরোপ্লাস থাকে না। প্ল্যান্ট অ্যানিমাল সেলে সেন্ট্রোজোম থাকে, প্ল্যান্ট সেলে সেন্ট্রোজোম থাকে না। প্ল্যান্ট সেল ইজ somewhat hexagonal in structure, এরকম অনেকটা hexagonal in structure, but animal cell is round or generally it is oval। তো এখানে একটা প্ল্যান্ট সেল দেখানো হয়েছে, প্ল্যান্ট সেলের মধ্যে কি কি দেখানো হয়েছে, লুক দিস ইজ নিউক্লিয়াস, ওকে দিস আর নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস দেখে নাও। আর কি দেখানো হয়েছে, নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমাটিন, রেটিকুলাম আর ক্রোমাটিন থাকে, ঠিক আছে, গুড। আর কি পাবো বলছে বেসিক্যালি আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখতে পাচ্ছি, জাস্ট ক্লোজ টু দা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি যে জেনারেলি কি রয়েছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা পরে আরো জানবো যে এখানে যেমন স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে সেটা কি, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যাচ্ছে সেটা কি, সেটা পরে জানবো। এনিওয়ে দিস ইজ দ্য আউটার মোস্ট কভারিং ইন প্ল্যান্ট সেল, দ্যাট ইজ প্লাজমা মেমব্রেন। কিছু ভ্যাকুয়াল থাকে, বাট দ্য ভ্যাকুয়াল ইজ লেস ইন নাম্বার and it is smaller in size in animal cell, and the vacuoles are generally more in number and it is generally large in plant cell। ব্যাস আমার এই কথাটা বুঝে নেব, অ্যানিমাল সেলে ভ্যাকুয়ালস তুলনামূলক কম এবং তার সাইজ ছোট, আর প্ল্যান্ট সেলে ভ্যাকুয়ালস জেনারেলি অনেক বড় এবং অনেক বেশি সংখ্যায় পাওয়া যায়। এনিওয়ে এছাড়া আর কি দেখতে পাবো, এছাড়া দেখতে পাবো গলগি কমপ্লেক্স অর গলগি বডি, ঠিক আছে, আর মাইটোকন্ড্রিয়া অ্যাজ ইউ ক্যান সি, মাইটোকন্ড্রিয়ন আর মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম, এগুলো দেখা যায়। আর অ্যানিমাল সেলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সেন্ট্রাল, বাট ইট ইজ নট ফাউন্ড ইন প্ল্যান্ট সেল। আবার বলছি, এটাই প্রশ্ন করবো যে which organelle is not found in plant cell, বা which organelle is non-membranous, বা which organelle is not bound by any membrane, তো সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম and রাইবোসোম is the only organelle। দেখো তোমার অর্ধেক প্রশ্ন এর মধ্যেই আছে, ঠিক আছে, এটা বুঝতে হবে, তোমার অর্ধেক প্রশ্ন কিন্তু এর মধ্যেই আছে যে মেমব্রেন বাউন্ড কোনটা, ডাবল মেমব্রেন বাউন্ড কোন দুটো, দেখো দুটোই আছে ডাবল মেমব্রেন বাউন্ড। আর সিঙ্গেল মেমব্রেন বাউন্ড কোন অর্গানেল গুলো, আর মেমব্রেন বাউন্ড নয় একদমই মানে নন মেমব্রেনাস কোন দুটো, সেটা হচ্ছে রাইবোসোম আর সেন্ট্রোসোম। তো এর মধ্যে অনেক প্রশ্ন এবং তার উত্তর রয়েছে, এগিয়ে যাও। আচ্ছা কি দেখতে পাচ্ছি, এটা আমরা দেখলাম একটা অ্যানিমাল সেল। নাও উই উইল বি ডিসকাসিং ইচ এন্ড এভরি অর্গানেল ইন ডিটেলস। আমরা চেষ্টা করব প্রতিটা অর্গানেল ডিটেলসে জেনারেলি ডিসকাস করার। আমি একটু শর্ট রাখবো। দেখো প্রথম কথা আসছি যে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোক্যারিওটিক সেল এন্ড ইউক্যারিওটিক সেল। আমি একটু আগেই তোমাকে বলেছি যে প্রোক্যারিওটিক, দ্য ওয়ার্ড ক্যারিওন, দিস ক্যারিওটিক ইট ইজ জেনারেলি ডিরাইভড ফ্রম ক্যারিওন। তো এর মানে কি, এর মানে হচ্ছে প্রিমিটিভ নিউক্লিয়াস, আর ইউক্যারিওটিক মিন্স ট্রু নিউক্লিয়াস। তো আমি বুঝিয়েছি যে প্রিমিটিভ নিউক্লিয়াস আর ট্রু নিউক্লিয়াসের মধ্যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স। সেখানে ইউক্যারিওটের ক্ষেত্রে নিউক্লিয়াসের অল দ্য কম্পোনেন্টস আর জেনারেলি ফাউন্ড, দ্যাট ইজ নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওপ্লাজম, বাট ইন কেস অফ প্রোক্যারিওটিক সেল ট্রু অর ডেফিনিট নিউক্লিয়াস ইজ জেনারেলি অ্যাবসেন্ট। আচ্ছা তো এখানে একটু কয়েকটা পয়েন্ট দেখে নেবো, আমি সবকটা পয়েন্ট এক্সপ্লেন করবো না, যেগুলো আমরা হয়তো আমাদের ধারণা আছে সেই ধারণা থেকে সেই পয়েন্টগুলো আমরা চেষ্টা করব বুঝে নেওয়া। যেমন মোস্ট প্রোক্যারিওটিক আর ইউনিসেলুলার। দেখো এখানে আমার একটা ব্যাপার আছে যে প্রোক্যারিওটস কারা হয়, দে আর ইউনিসেলুলার, ওকে, ইউক্যারিওটস আর মাল্টিসেলুলার, বাট রিমেম্বার আমি বলে দিচ্ছি বারবার করে যে ইউক্যারিওট কি মাল্টিসেলুলারই হয় না, ইউনিসেলুলার ইউক্যারিওটও হয়। প্রোক্যারিওটস উইল অলওয়েজ বি ইউনিসেলুলার, বাট ইউক্যারিওট বোথ ইউনিসেলুলার আর মাল্টিসেলুলার দুটোই আমরা পাই, লিখে রাখবে, ঠিক আছে। নাও সাইজ অফ দ্য সেল ইজ জেনারেলি স্মল, এটা বেসিক্যালি যদি আমরা মানে সেল সাইজ দেখি দ্যাট ইজ ভেরি স্মল, সাইজ অফ দ্য সেল ইজ জেনারেলি ভেরি লার্জ। এনিওয়ে নাও নিউক্লিয়ার রিজন ইজ পোরলি ডিফাইন্ড, ওকে, এর ক্ষেত্রে নিউক্লিয়ার রিজন ইজ ওয়েল ডিফাইন্ড। তার মানে দেখো the absence of nuclear membrane or cell lacks true nucleus, এদের ক্ষেত্রে true nucleus আছে and bound by nuclear membrane, সোজা কথা এটাকেই বলি আমরা definite or true nucleus।
এনিওয়ে, ইট কন্টেন্স এ সিঙ্গেল ক্রোমোজোম। প্রোক্যারিওটে সাধারণত একটাই ক্রোমোজোম দেখা যায়। ইট কন্টেন্স মোর দেন ওয়ান ক্রোমোজোম। ইউক্যারিওটে মোর দেন ওয়ান ক্রোমোজোম দেখা যায়। প্রোক্যারিওটে নিউক্লিয়াসে নিউক্লিওলাস ইজ ভেরি জেনারেলি অ্যাবসেন্ট, but eukaryotic cell nucleus nucleolus is generally present. Okay, আর this is very important, membrane bound cell organelles আমরা দেখতে পাই। মেমব্রেন বাউন্ড মানে দেখতে পাই না, প্রোক্যারিওটে দেখতে পাই না। মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস আর অ্যাবসেন্ট। এতে মেমব্রেন বাউন্ড আমরা দেখলাম যে একটা ইউক্যারিওটিক সেলে কিছু অর্গানেলস আছে, দোজ হুইচ আর বাউন্ড বাই মেমব্রেন। তো সেখানে আমরা বলতে পারি basically membrane bound organelles are present. Now cell division occurs only by mitosis. This is not not so important. তাও জেনে রাখো, সেল ডিভিশন অকার্স থ্রু মাইটোসিস। তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো হোয়াট ইজ মাইটোসিস, উই ক্যান ডিসকাস দিস লেটার অন, বিকজ মাইটোসিস ইজ এ কাইন্ড অফ সেল ডিভিশন। এটাই বুঝতে পারো, ইটস এ কাইন্ড অফ সেল ডিভিশন। এর থেকে হয়তো ডেপথে এখন এই মুহূর্তে বলা সম্ভব নয়। নাও সেল ডিভিশন অকার্স বাই মাইটোসিস এন্ড মিওসিস। এখানে মিওসিস, সো হোয়াট ইজ মাইটোসিস এন্ড মিওসিস? মাইটোসিস ইজ অলসো কাইন্ড অফ সেল ডিভিশন এন্ড মিওসিস ইজ এ কাইন্ড অফ সেল ডিভিশন। ব্যাস এইটুকুই বুঝবো যে এখানে দু ধরনেরই হয়, বাট এখানে এক ধরন, বাট প্রোক্যারিওটে এক ধরনেরই হয়, দ্যাট ইজ মাইটোসিস। নেক্সট, প্রোক্যারিওটিক সেলস এক্সাম্পল দেওয়া আছে, যেমন ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন অ্যালগি, দিস আর এক্সাম্পলস অফ প্রোক্যারিওটিক সেলস। ইউক্যারিওটিক সেলস, ফাঙ্গি, প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস। এটা জেনারেলি আমরা যখন 5 কিংডম ক্লাসিফিকেশন ডিসকাস করি তখনই আমরা চেষ্টা করি বুঝে নেওয়ার। এনিওয়ে, নেক্সট এগিয়ে যাবো। তো বলছে নেক্সট প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেল। আমরা চেষ্টা করবো যেগুলো আমরা জানি সেগুলোকেই আলোচনা করা। কি না, জেনারেলি প্ল্যান্ট সেল আমরা বলতে পারি ইউজুয়ালি দে আর লার্জার দ্যান অ্যানিমাল সেল, দে আর স্মলার দ্যান প্ল্যান্ট সেল। প্ল্যান্ট সেলের সেল ওয়াল ইজ অ্যাবসেন্ট, মনে করে দেখবে। অ্যানিমাল প্ল্যান্ট সেলের সেল ওয়াল ইজ প্রেজেন্ট, সেল ওয়াল ইজ প্রেজেন্ট। অ্যানিমাল সেলের সেল ওয়াল ইজ জেনারেলি অ্যাবসেন্ট। আচ্ছা, সেল ওয়াল থাকলে প্লাজমোডেসমাটা থাকবে, সেটা আমি পরে বোঝাচ্ছি পরে প্লাজমোডেসমাটা। ঠিক আছে, মাথায় রাখবে যে প্ল্যান্ট সেলে প্লাজমোডেসমাটা আছে, বাট অ্যানিমাল সেলে প্লাজমোডেসমাটা থাকে না। জেনারেলি প্ল্যান্ট সেলে ক্লোরোপ্লাস্ট থাকে, এতে ক্লোরোপ্লাস্ট থাকে না। আমি এটাও আগেও বলেছি, আবার বলছি যে ভ্যাকিউল আর লার্জ অ্যান্ড পার্মানেন্ট, বাট ভ্যাকিউলস আর স্মল অ্যান্ড টেম্পোরারি ইন অ্যানিমাল সেলস। আচ্ছা, টোনোপ্লাস্ট কি আমি পরে বলছি, তুমি তখনই বুঝে যাবে যখন আলোচনা হবে। নেক্সট, পাশাপাশি সেন্ট্রিওল ইজ অ্যাবসেন্ট, আর অ্যানিমাল সেলে সেন্ট্রিওল ইজ প্রেজেন্ট। দেখো এইগুলো আমরা জেনারেলি আগেই ডিসকাস করে নিয়েছি, ভেবে দেখবে। তো আশা করছি এইগুলো নিয়ে প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে, এগুলো প্রবলেম হওয়ার কথা নয়। যেমন প্ল্যান্ট সেলে লাইসোজোমস আর ভেরি রেয়ার, বাট এতে লাইসোজোম প্রেজেন্স, ঠিক আছে। পাশাপাশি যে রিজার্ভ ফুড মেটেরিয়াল অফ প্ল্যান্ট সেল ইজ স্টার্চ অ্যান্ড রিজার্ভ ফুড মেটেরিয়াল অফ অ্যানিমাল ইজ গ্লাইকোজেন। এনিওয়ে, এগিয়ে যাবো। বলছে প্রথমে যেটা আমরা ডিসকাস করি, দ্যাট ইজ সেল মেমব্রেন। নাও সেল মেমব্রেন, সেল মেমব্রেন ইজ বেসিক্যালি the outermost covering of the animal cell. Cell membrane the outermost covering of animal cell. আর কি জানতে পারি না, it is semi permeable. নাও তুমি বলে স্যার হোয়াট ইজ সেমি পারমিয়েবল? সেমি পারমিয়েবল কথার মানে হচ্ছে যে আমরা দেখবো যে যখন ওই স্মল molecules can pass through a membrane, when small molecules are allowed to pass through a membrane, that particular membrane, sir, small molecule ke je pass korte deয় তাকে বলে semi permeable, small, not larger ones. Small molecules, when it is allowed to pass through a membrane, the membrane is known as generally semi permeable. আচ্ছা, তো প্রথমে এই যে সেল মেমব্রেন যেটা আমরা দেখছি, এই সেল মেমব্রেনের স্ট্রাকচার, এই সেল মেমব্রেনের স্ট্রাকচার সম্পর্কে দু চার কথা বলবো। দেখো বিভিন্ন সময় বিভিন্ন সায়েন্টিস্ট এই সেল মেমব্রেনের স্ট্রাকচার নিয়ে বিভিন্ন ধরনের মডেল দিয়েছে। যেমন এক ধরনের মডেল হয় স্যান্ডউইচ মডেল। একটু বলবো, একটু বুঝে সেটাকে নোট ডাউন করে নিতে হবে। স্যান্ডউইচ মডেলে কি দেখতে পাই? স্যান্ডউইচ মডেলে আমরা দেখবো যে ওপরে প্রোটিনের একটা লেয়ার, নিচে প্রোটিনের একটা লেয়ার, আর তার মাঝখানে বলতে পারো যে লিপিডের একটা লেয়ার, লিপিডের একটা লেয়ার। তো দেখো একটা স্যান্ডউইচে আমরা সাধারণত স্যান্ডউইচ খাই, স্যান্ডউইচ, তাই না? তো স্যান্ডউইচে আমরা কি দেখতে পাই যে জেনারেলি
ওপরে পাউরুটি, নিচে পাউরুটি, মাঝখানে হয়তো একটা পুর থাকে, কোনো কিছু চিকেন, চিজ, হোয়াট এভার, তাই না? তো এখানে কি দেখতে পাচ্ছি যে ওপরে প্রোটিনের একটা লেয়ার, নিচে প্রোটিনের একটা লেয়ার, মাঝখানে লিপিডের একটা পুর। তো ওই জন্য একে স্যান্ডউইচ মডেল বলা হয়। বাট দিস মডেল ওয়াজ জেনারেলি নট অ্যাকসেপ্টেবল। ইট ওয়াজ জেনারেলি প্রপোজড বাই ড্যানিয়েলি অ্যান্ড ড্যাফসন, বাট দিস মডেল ওয়াজ জেনারেলি নট অ্যাকসেপ্টেবল। লেটার অন রবার্টসন বলে একজন ভদ্রলোক, হি জেনারেলি প্রপোজড, রবার্টসন বলে একজন ভদ্রলোক, হি জেনারেলি প্রপোজড দ্য ইউনিট মেমব্রেন মডেল। ইউনিট মেমব্রেন মডেলে কি বলা হয়েছিল? বলছি দেখো, আলাদা কিছু বলা হয়নি, আলাদা কিছু বলা হয়নি। সেখানেও বলা হয়েছে যে প্রোটিনের ওপরে ও নিচে প্রোটিনের দুটো লেয়ার, বাট লিপিডের জেনারেলি আমরা দেখব যে বাই লেয়ার দেখতে পাই, মানে লিপিডের দুটো লেয়ার মাঝখানে, আর ওপরে ও নিচে জেনারেলি প্রোটিনের একটা লেয়ার দেখা যায়। So it is generally known as unit membrane model. But this unit membrane model, which was proposed by Robertson, is also not acceptable. ঠিক আছে? Because scientific কোনো বেসিস ছিল না, সাইন্টিফিক বেসিস না থাকার জন্য it was not acceptable. But later on came fluid mosaic model, which was generally proposed by, বলতে পারো, সিঙ্গার অ্যান্ড নিকোলসন। ফ্লুইড মোজাইক মডেল, আমি সংক্ষেপে লিখছি, তুমি বুঝে বুঝে লিখে নেবে, ফ্লুইড মোজাইক মডেল। Now, this fluid mosaic model, it is the most acceptable theory, or it is the most acceptable model. এখানে কি বলা হয়েছে দেখো, প্রথম একদম আমি ছবি ধরে বলবো, তুমি পরে ভালো করে কি লেখা আছে তুমি যদি দেখো তাহলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আমি ছবি ধরে এখানে এক্সপ্লেন করছি। বলছে ফ্লুইড মোজাইক মডেলে বলছে লিপিডের বাইরে, এগুলো লিপিড, এগুলো হচ্ছে লিপিড। তাহলে লিপিডের কি একটা বাইলেয়ার আছে, লিপিড বাইলেয়ার। ফ্লুইড মোজাইক মডেলে বলা হয়েছে যে লিপিডের একটা বাইলেয়ার আছে, আর তার মধ্যে প্রোটিন গুলো ডিসকন্টিনিউয়াসলি ইট ইজ ডিস্ট্রিবিউটেড। ডিসকন্টিনিউয়াসলি কেন? দেখো এইখানে এক ধরনের প্রোটিন আছে, এইখানে এক ধরনের প্রোটিন আছে, এইখানে এক ধরনের প্রোটিন আছে। সো ইট ইজ নট কন্টিনিউয়াস। দেখো মোজাইক, আমরা আগেকার দিনে যদি বাবা মাকে জিজ্ঞেস করা হয় তাহলে আগেকার দিনে বাড়িতে মোজাইক, নট ইভেন দ্যাট, তুমি যদি একটু মনে করে দেখো যে এরকম ফুটবল পাওয়া যায়, ফুটবল যেখানে তুমি দেখবে যে কিছুটা কালো আবার কিছুটা সাদা, কিছুটা কালো কিছুটা সাদা। তো দিস প্যাটার্ন ইজ জেনারেলি নোন অ্যাজ মোজাইক প্যাটার্ন। তো এখানে সেটাই বলা হয়েছে যে লিপিডের মধ্যে এরকম, ধরে নাও সি অফ লিপিড, সি অফ লিপিড, তার মধ্যে কি রয়েছে না, protein is distributed discontinuously, so it forms a mosaic pattern. এই যে প্রোটিন ডিসকন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে এটা একটা মোজাইক প্যাটার্ন তৈরি করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে what is fluid, according to fluid mosaic model, এর কম্পোজিশন, what is the composition of the cell membrane? এক হচ্ছে লিপিড, যে সব থেকে বেশি, এই যে এখানে যদি তুমি দেখো 28% to 79%। লিপিড গুলো কি ধরনের লিপিড না, ফসফোলিপিড। লিপিড গুলো কি ধরনের লিপিড? ফসফোলিপিড। কার্বোহাইড্রেট থাকে 2 to 10%। কার্বোহাইড্রেট কিভাবে থাকে? ইট ইজ কম্বাইন্ড উইথ প্রোটিন অর ইট ইজ কম্বাইন্ড উইথ, বলতে পারো, লিপিড। প্রোটিনের সাথে যখন কম্বাইন্ড হয়ে থাকে, খুব সামান্য থাকে, যখন প্রোটিনের সাথে কম্বাইন্ড হয়ে থাকে তখন তাকে গ্লাইকোপ্রোটিন বলি। আর যখন, বলতে পারো, যে লিপিডের সাথে কম্বাইন্ড হয়ে থাকে তখন তাকে আমরা গ্লাইকোলিপিড বলি, গ্লাইকোলিপিড। তাহলে কার্বোহাইড্রেট খুব সামান্য থাকে, হয় প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে, নাহলে লিপিডের সঙ্গে যুক্ত থাকে। যখন প্রোটিনের সঙ্গে যুক্ত থাকে তখন গ্লাইকোপ্রোটিন, যখন লিপিডের সঙ্গে যুক্ত থাকে, মানে কম্বাইন্ড থাকে, তখন তাকে গ্লাইকো লিপিড বলে থাকে, ঠিক আছে? সিমিলারলি বলছে মোস্ট ইম্পর্টেন্ট কম্পোজিশন ইজ লিপিড, লিপিডের বাইলেয়ার দেখতে পাই, and most important composition is lipid, and the kind of lipid that is generally found is phospholipid. Phospholipid মানে লিপিডের সঙ্গে যখন ফসফেট কম্বাইন্ড তাকে
ফসফোলিপিড বলা হচ্ছে। ফসফেট যখন লিপিডের সাথে কম্বাইন হচ্ছে তাকে ফসফোলিপিড বলা হচ্ছে। আর এর মধ্যে ডিসকন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড থাকে কি না ডিফারেন্ট কাইন্ডস অফ প্রোটিন। প্রোটিন জেনারেলি দু ধরনের আমরা সেল মেমব্রেনে দেখতে পাই। প্রোটিন দু ধরনের দেখা যায়। এক হচ্ছে জেনারেলি তুমি বলতে পারো যে ইন্টিগ্রাল প্রোটিন, আর এক হচ্ছে পেরিফেরাল প্রোটিন। এই দু ধরনের প্রোটিন আমরা দেখতে পাই। না ইন্টিগ্রাল প্রোটিন, ইন্টিগ্রাল অর ইন্ট্রিনসিক, এর মানে হচ্ছে when the protein is মানে খুব মানে বলা যেতে পারে যে লিপিড বাইলেয়ারের সঙ্গে এমন ভাবে যুক্ত রয়েছে যে তাদেরকে আলাদা করা সম্ভব না। ইট ইজ নট পসিবল টু পসিবল বলবো না, ইট ইজ জেনারেলি নট ইজি টু সেপারেট দ্য প্রোটিনস ফ্রম দ্য লিপিড বাইলেয়ার। দে আর নোন অ্যাজ ইন্টিগ্রাল। মানে এমন ভাবেই থাকে, এমন ভাবে থাকে বলতে লিপিড বাইলেয়ারের মধ্যে সেটা এমন ভাবেই যুক্ত করা থাকে, এমন ভাবে কম্বাইন থাকে যে ইট ইজ নট ইজি টু সেপারেট দোজ প্রোটিন। দোজ আর নোন অ্যাজ ইন্টিগ্রাল, মানে ভেতর পর্যন্ত সেগুলো কম্বাইন। নেক্সট পেরিফেরাল প্রোটিন। তুমি দেখতে পাচ্ছ পেরিফেরাল প্রোটিন জেনারেলি ফাউন্ড এট দ্য পেরিফেরি। পেরিফেরি মানে যেটা বাইরের দিকে, বাইরের দিকে, যেমন এই প্রোটিনটা, এইটা, এইটা আর এই প্রোটিনটা, মানে দুটো লিপিড বাইলেয়ারের যে লিপিড এর সঙ্গে যখন যুক্ত হচ্ছে বা কম্বাইন্ড হচ্ছে, সেটা কিভাবে কম্বাইন্ড থাকে না ইট ইজ কম্বাইন্ড এট দ্য পেরিফেরি, মানে বাইরের দিকে, বাইরের দিকে। তাহলে এমন ভাবে বাইরের দিকে কম্বাইন্ড আছে যে ইট ক্যান বি ইজিলি সেপারেটেড। তো সেগুলোকে বলা হচ্ছে জেনারেলি পেরিফেরাল প্রোটিন, অর উই ইভেন কল ইট অ্যাজ এক্সট্রিনসিক। এক্সট্রিনসিক মানে বাইরে, এক্স মানে বাইরে, ইন মানে ভেতরে। তো বলছে এগুলো কি না, এটা হচ্ছে জেনারেলি আমরা দেখি যে এটা একটা লিপিড মলিকুল। এই লিপিড, এবার দেখো লিপিডটাকে বুঝতে গেলে ইউ হ্যাভ টু জাস্ট গো ব্যাক। এর আগে আমরা যখন বায়োমলিকুলস লিপিড আলোচনা করেছি তখন আমরা লিপিডের স্ট্রাকচারটা বুঝেছি। বলছে দিস ইজ দ্য গ্লিসারল হেড, দিস ইজ দ্য গ্লিসারল হেড, এইটা ঠিক আছে গ্লিসারল হেড, এন্ড দিস আর টু ফ্যাটি অ্যাসিড চেন। এবার যদি বুঝতে খুব অসুবিধা হয় তাহলে আমি বলবো একবার বায়োমলিকুলস দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। Now, phosphate head কেন বলছে? Because phosphate is combined with this glycerol head. একটা লিপিড কি? একটা লিপিড is just a ester of fatty acid. যেখানে আমি বলতে পারি যে fatty acid and glycerol combines to form lipid, তাই না? Now, এবার বলছে this phosphate head, it is basically polar. Polar means hydrophilic. It can attract water. But this fatty acid tail, এই tail গুলো generally it is hydrophobic. Phobia মানে ভয়। So you can say it generally আমরা বলতে পারি যে it don't attract water, ঠিক আছে। এক হচ্ছে ফসফেট হেড যেটা ওয়াটারকে অ্যাট্রাক্ট করে, হাইড্রোফিলিক, ফিলিক মিন্স টু অ্যাট্রাক্ট, অ্যান্ড দ্বিতীয় হচ্ছে ফ্যাটি অ্যাসিড চেন যেটা হাইড্রোফোবিক হুইচ ডোন্ট অ্যাট্রাক্ট ওয়াটার। তো আমরা দুটো জিনিসই একই কম্পাউন্ডে পাচ্ছি কি না বোথ নন পোলার অ্যান্ড পোলার মানে ক্যারেক্টারিস্টিক্স দেখা যাচ্ছে, মিন্স বোথ হাইড্রোফিলিক অ্যাজ ওয়েল অ্যাজ হাইড্রোফোবিক ক্যারেক্টারিস্টিক্স দেখা যাচ্ছে। তো সেখানে আমরা কি বলতে পারি, সেখানে আমরা বলতে পারি যে বেসিক্যালি it is an amphipathic molecule. Amphi means both. Amphi means both. So এখানে যে লিপিডটা আমরা দেখতে পাচ্ছি, this lipid is an amphipathic molecule যেখানে both hydrophilic and hydrophobic end দেখা যাচ্ছে। তাহলে বলা যেতে পারে যে it is generally amphipathic. Amphi means both, এখানে both বলতে both polar and non polar end দেখতে পাচ্ছি। আচ্ছা বলছি দেখো সেল মেমব্রেনের ফাংশন কি, দেখো আমি খুব সিম্পল করে বোঝাবো, তারপরে একটু হয়তো আলাদা করে পড়ে নিতে হয়, ল্যাঙ্গুয়েজটা আমাদের তো বুঝতে হয়, ঠিক আছে। দেখো একটা সেল তার আউটার কভারিং, বিশেষ করে অ্যানিমাল সেলের আউটার কভারিং হচ্ছে সেল মেমব্রেন। তা তুমি ভেবে দেখো যে সেলের মধ্যে কোনো জিনিস ঢুকবে না সেলের মধ্যে থেকে কোনো জিনিস বাইরে বেরোবে,
That is generally that process of transport or exchange. That process of transport or exchange is generally controlled by this membrane. তার মানে এর একটা কাজ হচ্ছে যে it encloses the cytoplasm, it helps to maintain the internal structure, or it helps to protect the internal structure of the cell because it is the outer covering. And the most importantly is that যদি সেলের বাইরে থেকে কোনো জিনিস ভেতরে ঢোকে আর সেলের ভেতর থেকে বাইরে যেতে চায় তাহলে তাকে সেল মেমব্রেনকে ভেদ করে যেতে হবে। সো সেল মেমব্রেন অলসো হেল্পস ইন ট্রান্সপোর্ট। দেখো এখানে বিভিন্ন প্রোটিন আছে, দিস প্রোটিন যেমন এখানে দেখতে পাচ্ছ যে চ্যানেল প্রোটিন। চ্যানেল কেন বলেছে না, এই প্রোটিন গুলো একটা চ্যানেল তৈরি করে যার সাহায্যে কোনো জিনিস ভেতরে ঢুকতে পারে আবার কোনো জিনিস বাইরেও যেতে পারে, ঠিক আছে। ক্যারিয়ার প্রোটিন, ক্যারিয়ার প্রোটিন মানে যে প্রোটিনটার সাহায্যে, যে প্রোটিনটা ক্যারি করে, মানে কোনো একটা জিনিসের সাথে কম্বাইন হলো সেটাকে নিয়ে গিয়ে সেলের ভেতরে সেটাকে ছেড়ে দিল, ঠিক আছে, সেটাকে সেলের ভেতরে ছেড়ে দিল। সো এই জিনিসগুলো একটু এইভাবেই বুঝতে হবে। এনিওয়ে আমরা দেখবো যে এই ট্রান্সপোর্ট ইজ দ্য মেন ফাংশন, দিস ইজ বেসিক্যালি দ্য মেন ফাংশন। ওকে, হ্যাঁ, তো মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন যেটা সেটা হচ্ছে সে ট্রান্সপোর্ট। তো এই ট্রান্সপোর্ট আবার দুই ধরনের হতে পারে, এক হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অ্যান্ড প্যাসিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে। লেটস সি যে জেনারেলি এখানে আলাদা করে কি বলা আছে, ঠিক আছে, একটু দেখো, দেখে নাও। লিপিড ইজ অ্যাম্ফিপ্যাথিক, এটা আমি ডিসকাস করেছি। আচ্ছা, লিপিডের প্রকৃতিটা কি, what is the nature of lipid that is generally found in cell membrane, that is phospholipid, and এটাকে আমরা ফ্লুইড মোজাইক মডেল বলে থাকি। কোয়াসি ফ্লুইড মানে সেমি ফ্লুইড নেচার, মানে সম্পূর্ণ সম্পূর্ণ সলিড নয়, সম্পূর্ণ fluid নয়। ওকে, নেক্সট, সুগার চেইনস আর অ্যাটাচ টু দ্য পোলার হেডস, তাদেরকে গ্লাইকোলিপিড বলছি। প্রোটিনের সঙ্গে থাকলে তাকে গ্লাইকোপ্রোটিন বলবো। এনিওয়ে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন ইজ ট্রান্সপোর্ট। তো এই ট্রান্সপোর্ট দু ধরনের হতে পারে, প্যাসিভ ট্রান্সপোর্ট হতে পারে। প্যাসিভ ট্রান্সপোর্ট জেনারেলি ইনক্লুড অসমোসিস অ্যান্ড ডিফিউশন, ঠিক আছে, সিম্পল ডিফিউশন অ্যান্ড অসমোসিস, ঠিক আছে, সিম্পল ডিফিউশন হতে পারে অ্যান্ড অসমোসিস হতে পারে। আই বিলিভ দ্যাট ইউ নো অ্যাবাউট ডিফিউশন আর অসমোসিস। তা আমি একটু সিম্পল করে বলে দিই। ডিফিউশন ইজ a process by which molecules of a solid, liquid or gas generally moves from a region of higher concentration to lower concentration। ধরো কোনো একটা জেনারেলি আমরা বলতে পারি যে জাস্ট আ মিনিট, ধরে নাও যে একটা দিকে আমরা ধরে নিলাম যে গ্যাস বা সলিডের মলিকুলের কনসেন্ট্রেশন অনেক বেশি। সো অবভিয়াসলি it will move from a region of higher concentration to a region of lower concentration, that is diffusion। okay, that is diffusion। যেমন একটা ঘরের মধ্যে তুমি যদি একটা জেনারেলি একটা ধূপকাঠি জ্বালাও এক কোনায়, দেন আর এক কোনায় দাঁড়ালে তুমি তার গন্ধ পাও। কেন পাও? বিকজ দ্য molecules of gases, it generally diffuses and it spreads, এটা স্প্রেড হয়ে যায়। অ্যান্ড আমরা বলতে পারি it generally diffuses or it spreads from a region of high concentration to a region of low concentration। ওই জন্যই আমি ঘরের এক কোনায় ধূপকাঠি জ্বালালে আর এক কোনায় দেখতে পাই। Now what about osmosis? Now osmosis basically it is different। osmosis is a kind of diffusion। দেখো এই কনসেপ্টটা জেনারেলি আমি একটু চেষ্টা করি ভালো করে দেওয়ার, বাট সময়ের অভাবে এখন হয়তো খুব ভালো করে দিতে পারছি না, বাট চেষ্টা করছি খুব সিম্পল করে বলার। osmosis is a kind of diffusion ফার্স্ট এন্ড ফরমোস্ট। কারণ অসমোসিসে ছেলে মেয়েদের যেটা অসুবিধা হয় সেটা হচ্ছে তারা বুঝতে পারে না লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশন, না হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে মুভমেন্টটা হয়, সেটা তাদের একটা কনফিউশন থেকে যায়। তো আমি জাস্ট খুব সিম্পল করে বলে দিই যে অসমোসিস ইজ আ কাইন্ড অফ ডিফিউশন। প্রথমে ইটস আ কাইন্ড অফ ডিফিউশন। ওকে, সো যখন বলছি যে ইটস আ কাইন্ড অফ ডিফিউশন, সো অবভিয়াসলি মুভমেন্ট অফ মলিকুলস generally occurs from a region of high concentration to a region of low concentration, এটা বুঝতে হবে।
যখন ডিফিউশন, ইটস আ কাইন্ড অফ ডিফিউশন যখন বলা হচ্ছে, তখন বুঝতে হবে যে মুভমেন্ট অফ molecules generally occur from a region of high concentration to a region of low concentration. Okay, and obviously it includes semi-permeable membrane. Semi-permeable membrane. But osmosis is a kind of diffusion that occurs through a semi-permeable membrane, and movement of molecules generally occurs from a region of high concentration to low concentration. এখানে আমি জাস্ট একটু ছোট করে বলে দিই, দেখে নেবে যে ধরো সাপোজ দুটো সলিউশন, ওকে, দুটো সলিউশন অফ ডিফারেন্ট কনসেন্ট্রেশন, দুটো সলিউশন অফ ডিফারেন্ট সলিউশন। নাও হোয়াট ইজ সলিউশন বেটা, এটা বুঝো, হোয়াট ইজ সলিউশন? সলিউশন ইজ আ কম্বিনেশন অফ, সলিউশন ইজ আ কম্বিনেশন অফ, বেসিক্যালি আমরা বলতে পারি যে সলিউশন ইজ আ কম্বিনেশন অফ, কি ভেবে দেখো, সলভেন্ট, সলভেন্ট অ্যান্ড সলভেন্ট অ্যান্ড সলিউট, সলভেন্ট প্লাস সলিউট, তাই না? তাহলে একটা সলিউশন কি দিয়ে তৈরি হয়? সলভেন্ট দিয়ে তৈরি হয় আর সলিউট দিয়ে তৈরি হয়, জানি। বলছে ইউ টেক a solution of two different concentration, different concentration, একটা ধরে নাও হাই কনসেন্ট্রেশন, হাই কনসেন্ট্রেশন, আর একটা ধরে নাও লো কনসেন্ট্রেশন, লো কনসেন্ট্রেশন। তাহলে এবার বলো, যখন হাই কনসেন্ট্রেশন বলছি তার মানে বুঝতে হবে তাতে সলিউট বেশি আছে, মানে সলিউট ইজ মোর, আমি লিখছি সলিউট ইজ মোর। আর যখন লো কনসেন্ট্রেশন বলছি তাতে আমি ধরে নিচ্ছি যে সলভেন্ট ইজ মোর। কি ভেবে দেখবে, তাই না? হাই কনসেন্ট্রেশন মানে সলিউট ইজ মোর, আর লো কনসেন্ট্রেশন মানে সলভেন্ট ইজ মোর। তাহলে আমি এখানে ধরলাম দিস আর লেট দিস বি সলিড মলিকিউলস, সলিড মলিকিউলস, ঠিক আছে? তাহলে এতে সলিড মলিকিউলস এর কনসেন্ট্রেশন অনেক বেশি। হাই কনসেন্ট্রেশন একটা সলিউশন, তাতে সলিউট মলিকিউলস এর কনসেন্ট্রেশন অনেক বেশি। আর অবভিয়াসলি, অবভিয়াসলি ভেবে দেখবে যে এতে, জাস্ট আ মিনিট, এতে লো কনসেন্ট্রেশনের যে ইয়েটা রয়েছে, লো কনসেন্ট্রেশনের যে সলিউশনটা রয়েছে, তাতে জেনারেলি আমরা বলতে পারি যে সলভেন্ট অনেক বেশি, সলভেন্ট, সলভেন্ট। এবার একটা সিম্পল এক্সাম্পল ভালো করে বলুন। ধরো তুমি একটা সলিউশন নিয়েছো, সাপোজ মানে সুগার সলিউশন, লেট ইট বি মানে সুগার সলিউশন। তাহলে মানে এক ধরনের তুমি হয়তো সলিউশন বানিয়েছো যেখানে অনেক বেশি চিনি দিয়েছো, আর এক ধরনের বানিয়েছো যেখানে চিনির পরিমাণটা কম। তার মানে ধরে নাও এটাতে চিনির পরিমাণটা কম, ধরে নাও এইটাতে চিনির পরিমাণটা কম আর এটাতে চিনির পরিমাণটা বেশি, ধরে নাও, ওকে। তাহলে এতে চিনির পরিমাণ, এই যে এইটাতে চিনির পরিমাণ যে বেশি, এটাতে যে চিনির পরিমাণ বেশি, তাহলে এতে সলভেন্ট মানে ধরো জল, মানে চিনির জল, তাহলে জলের পরিমাণ তুলনামূলক কম, সলভেন্ট কম, ঠিক আছে? সলভেন্ট কম, এই যে সলভেন্ট বেশি কোথায় তাহলে? সলভেন্ট এসবি, সলভেন্ট বেশি কোথায় তাহলে? সলভেন্ট বেশি এইটাতে, ভেবে দেখবে, সলভেন্ট বেশি হচ্ছে এইটাতে, ঠিক আছে? এইটাতে বেশি, ভেবে দেখো, ঠিক আছে? এইটাতে বেশি। Now, if it is separated with the help of a semi-permeable membrane, semi-permeable membrane বলতে আমি একটু আগেই বলেছি যে মুভমেন্ট অফ মলিকুলস, মানে মুভমেন্ট অফ স্মল মলিকুলস জেনারেলি অকার্স ফ্রম আ রিজন অফ হাই কনসেন্ট্রেশন টু লো কনসেন্ট্রেশন। তো এখানে সলভেন্ট মানে যদি তুমি চিনির জলই ধরো, তাহলে জল, জলের কনসেন্ট্রেশন যেখানে বেশি, সে
বেশি থেকে কমের দিকে, বেশি থেকে কমের দিকে যাবে, এটা বুঝে নাও। ঠিক আছে, তো আমি কি বলতে, হোয়াট ইজ অসমোসিস? অসমোসিস ইজ এ কাইন্ড অফ ডিফিউশন ওয়্যার মুভমেন্ট অফ সলভেন্ট, ওয়্যার মুভমেন্ট অফ সলভেন্ট, এই যে এখানে সলভেন্ট, সলভেন্ট মুভমেন্ট অফ সলভেন্ট occurs from a region of high concentration, দেখো এখানে হাই কনসেন্ট্রেশন, movement of solvent occurs from a region of high concentration to low concentration, মানে এখানে হাই কনসেন্ট্রেশন আছে, এখান থেকে মুভ করছে কোথায়, লো কনসেন্ট্রেশন, এখানে কিসের কনসেন্ট্রেশন ইজ সলিড। তাহলে osmosis is a kind of diffusion which occurs in liquid medium and which occurs through a semi-permeable membrane, and movement of solvent occurs from a region of high concentration to low concentration, এটাই হচ্ছে osmosis, ব্যাস এটাই হচ্ছে osmosis। সো osmosis বেসিক্যালি আমরা বলতে পারি যেখানে হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে মুভমেন্ট হচ্ছে সলভেন্টের, সেখানে কোনো রকম এনার্জির দরকার নেই। সো during transport of molecules from high concentration to low concentration, আমরা কি দেখতে পাচ্ছি, energy is not required and that is generally not known as passive transport, that is generally known as passive transport। দেখো আমি এটাকে অন্যভাবে এক্সপ্লেন করি, হয়তো এখানে সুযোগটা কম, তাও আমি বলবো। আমরা ওই কলকাতা লাইনে মানে লোকাল ট্রেনে চেপে থাকি না, তো আমরা জানি যে লোকাল ট্রেনে কি ভিড় হয়। তো অনেক সময় যখন ট্রেন মানে আসে, তো জেনারেলি আমরা যদি সামনে দাঁড়িয়ে থাকি, ভেবে দেখবে, তো এতটাই ভিড় হয় যে ট্রেন এসে থামলে সঙ্গে সঙ্গে পেছন থেকে ভিড়টাকে ঠেলে আমাকে তুলে দিচ্ছে। সো দ্যাট ইজ প্যাসিভ, মানে আমার নিজের কোনো জোর বা নিজের কোনো ফোর্স অ্যাপ্লাই করার দরকার পড়ে না। সো নো এনার্জি ইজ ইউটিলাইজড, তাই না? আবার এটাও ভেবে দেখবে যে যখন আমরা লোকাল ট্রেনে মানে চেপে বসে আছি, কোনো স্টেশন আসছে, এতটাই ভিড় থাকে যে গেটে ও এতটাই ভিড়, তো আমাদেরকে অনেক সময় জেনারেলি যেটা করতে হয় সেটা হচ্ছে মানে লোক সরিয়ে নিজের এনার্জি খরচা করে মানে লোককে সরিয়ে আর করে গেটের সামনে যেতে হয়, অ্যান্ড দেন স্টেশন আসলে তখন আমরা না, তো সেখানে এনার্জি ইউটিলাইজ হচ্ছে। সো দ্যাট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, দ্যাট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমি চাইবো যে তুমি অবভিয়াসলি এই এক্সাম্পলটা, জাস্ট আ মিনিট, যেমন Na পজিটিভ K পজিটিভ পাম্প, দিস পাম্প ইট ইজ ফাউন্ড উইদিন দ্য সেল মেমব্রেন, মানে এই ধরো মেমব্রেন আছে সেলের, সেলের মেমব্রেনের মধ্যে এই প্রোটিনটা পাওয়া যায়, that actually helps in pumping Na positive ion and K positive ion, and this pump utilizes energy, মানে এনার্জি না থাকলে এ পাম্প করতে পারবে না। ঠিক আছে, যেমন তুমি ভেবে দেখো জলের পাম্প, তুমি ইলেকট্রিসিটি না দিলে সে পাম্প, সেই পাম্পটা কখনোই মানে ইলেকট্রিসিটি অন না করলে সেই পাম্পটা কখনোই জলটা তুলতে পারবে না। সিমিলারলি সেল মেমব্রেনে আমরা দেখব যে এরকম অনেক প্রোটিনস আছে দ্যাট ইউটিলাইজেস এনার্জি টু পাম্প Na পজিটিভ অ্যান্ড K পজিটিভ আয়নস ইন অ্যান্ড আউট অফ দ্য সেল, ইন অ্যান্ড আউট অফ দ্য সেল, মানে হয়তো ভেতরে Na পজিটিভকে ঢোকাচ্ছে আর বাইরে K পজিটিভকে বার করছে। তো সেটা করতে গেলে, তার এনার্জি দরকার, আর যখন এনার্জি ইজ রিকোয়ার্ড দ্যাট ইজ নোন অ্যাজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হয়, এনার্জি ইজ রিকোয়ার্ড। প্যাসিভ ট্রান্সপোর্টে কি হয়, প্যাসিভ ট্রান্সপোর্টে এনার্জি ইজ নট রিকোয়ার্ড। প্যাসিভ ট্রান্সপোর্টে কি দেখতে পাচ্ছি, সিম্পল ডিফিউশন হতে পারে অর অসমোসিস হতে পারে, দু ধরনের হতে পারে। অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এরকম কিছু প্রোটিনস আছে দ্যাট অ্যাকচুয়ালি ইউটিলাইজেস এনার্জি টু টু ট্রান্সপোর্ট মলিকুলস, আমরা বলতে পারি
এটাও বলতে পারি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে জেনারেলি, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে এটা শুনে রাখো, বুঝে রাখো, অ্যাক্টিভ ট্রান্সপোর্টে জেনারেলি আমরা বলতে পারি যে movement of molecules occurs from a region of low concentration to high concentration. ঠিক আছে, মুভমেন্ট অফ মলিকুলস occurs from a region of low concentration to high concentration, আর তখনই এনার্জি দরকার পড়ে। লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে মুভ করতে গেলে এনার্জি দরকার পড়ে, ব্যাস এইটুকু। আচ্ছা, নেক্সট আমরা এগিয়ে যাব। বলছে নেক্সট আসছে সেল ওয়াল। সেল ওয়াল, সেল ওয়াল একটু দেখ। This is one plant cell. Now, cell wall. প্রথম কথা বলে দিই, cell wall is generally found in plant cell. Now, it is permeable. দেখো differences. Cell membrane found in animal cells. Cell wall found in plant cell. Cell membrane, uh, it is the outermost covering of the animal cell. Cell wall is the outermost covering of animal cell. And এটাও বলতে পারি যে cell membrane, which is basically made up of protein and lipid, but cell wall is made of cellulose. Cell membrane is living. লিখবে, এগুলো লিখে নেবে। Cell membrane is living, but cell wall is not living. It's non-living. Cell wall is non-living. Cell wall is semi-permeable, but sorry, cell membrane is semi-permeable. Cell wall is permeable. যেহেতু non-living, যেহেতু non-living। আচ্ছা, cell membrane is living, cell wall is non-living। এইবার বলছে ধরো একটা সেল, তো একটা সেলের বাইরে যে সেল ওয়াল ইজ ইউনো বেসিক্যালি ইট ইজ থ্রি লেয়ার। একটা সেল ওয়াল, এই যে সেল ওয়াল যদি, তাহলে এর তিনটে লেয়ার আছে, তিনটে লেয়ার, ইট ইজ থ্রি লেয়ার। সব থেকে বাইরের লেয়ারটাকে কি বলা হচ্ছে? সব থেকে বাইরের লেয়ারটাকে কি বলা হচ্ছে? এই দেখো, দিস ইজ দ্য আউটার মোস্ট লেয়ার। এটা কি বলা হচ্ছে? এটাকে বলছে মিডিল ল্যামেলা। এবার তুমি হয়তো আমাকে প্রশ্ন করবে, স্যার আউটার মোস্ট কভারিং অ্যান্ড আউটার মোস্ট কভারিং অফ প্ল্যান্ট সেল ইজ সেল ওয়াল। খুব ভালো কথা। সেল ওয়াল ইজ থ্রি লেয়ার, তিনটে লেয়ার আছে, তো তার বাইরের যে কভারিংটাকে মিডিল কেন বলা হচ্ছে সেটা আমি পরে বলছি, সেটা আমি পরে বলছি। মিডিল ল্যামেলা ইজ বেসিক্যালি the outermost covering. মিডিল ল্যামেলার পর প্রাইমারি ওয়াল। বাইরে থেকে ভেতরের দিকে যদি দেখি, তাহলে মিডিল ল্যামেলার যে মানে পরের যে কভারিং, দ্যাট ইজ জেনারেলি নোন অ্যাজ প্রাইমারি ওয়াল। ঠিক আছে, অ্যান্ড তারপরের যে কভারিং, এই যে দেখে নাও ভালো করে, সেটাকে বলছে কি সেকেন্ডারি ওয়াল। সেটাকে কি বলছি? সেকেন্ডারি ওয়াল ইজ अगेन, ইট ইজ থ্রি লেয়ার, মানে তিনটে লেয়ার আছে। তিনটে লেয়ার মধ্যে বাইরের থেকে ভেতরের দিকে যদি দেখি, তাহলে সব থেকে বাইরে রয়েছে S1, S2 and S3, মানে তিনটে লেয়ার। তাহলে সেল ওয়াল ইট ইজ থ্রি লেয়ার। সব থেকে বাইরের কভারিং কে কি বলছে? মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলা এনক্লোজেস primary wall. Primary wall encloses secondary wall. Secondary wall again is of three different, it is having three layers. বাইরে থেকে ভেতরের দিকে যদি দেখি, মানে বাইরে থেকে ভেতরে, মানে বাইরে থেকে ভেতরের দিকে যদি দেখি, তাহলে সব থেকে বাইরে কি থাকে? S1, S2 and S3। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে স্যার সব থেকে বাইরের লেয়ারটাকে, সেল ওয়ালের সব থেকে বাইরের লেয়ার মিডিল কেন বলা হচ্ছে? দেখো এখানে তুমি বুঝতে পারবে যে এখানে দুটো অ্যাডজাসেন্ট সেলস আছে। অ্যাডজাসেন্ট সেলস ভালো করে বলুন। অ্যাডজাসেন্ট সেলস মানে ধরে নাও এটা সেল 1, ধরে নাও এটা সেল 2,
তাহলে দুটো পাশাপাশি লোকেটেড সেলস, ব্যাস। তাহলে তুমি যদি দেখো এই সেলটার বাইরের যে সেল ওয়াল সেটাও মিডিল ল্যামেলা, আবার তুমি যদি দেখো এই সেলটার বাইরের যে কভারিং সেটাও সেল ওয়াল, অ্যান্ড নট অনলি সেল ওয়াল, বাইরের যে লেয়ারটা সেটাও হচ্ছে মিডিল ল্যামেলা। তো মিডিল কেন বলা হচ্ছে? মিডিল এই কারণেই বলা হচ্ছে, ওয়াই মিডিল? মিডিল এই কারণেই বলা হচ্ছে, ইট ইজ বিকজ এটা দুটো সেলের মাঝখানে আছে, থাকে। এই লেয়ারটা দুটো সেলকে জয়েন করে, কানেক্ট করে। এই লেয়ারটা ওই জন্যই মিডিল বলা হয়, বা মিডিল বলার কারণ হচ্ছে বিকজ ইট ইজ ইন বিটুইন টু সেল, দুটো সেল, এই যে সেল ওয়ান অ্যান্ড সেল টু। তা তুমি সেল ওয়ানেরও বাইরের, সেল ওয়ানের যে বাইরের লেয়ারটা সেটাও মিডিল ল্যামেলা, সেল টু এর বাইরের যে লেয়ারটা সেটাও এই যে মিডিল ল্যামেলা, ব্যাস। নাও দিস মিডিল ল্যামেলা ইট ইজ মেড আপ অফ মানে কিভাবে তৈরি হয়, what is the chemical composition? It is made up of pectate of calcium and magnesium, ব্যাস। এটাই middle lamella is made up of pectate of calcium and magnesium। তুমি বলতে পারো প্রাইমারি ওয়ালটা কিভাবে তৈরি হয়, এই যে প্রাইমারি ওয়াল, হাউ ইট ইজ ফর্ম। না, আমরা বলতে পারি একটা প্ল্যান্ট সেলের মধ্যে সেলুলোজ হেমিসেলুলোজ, এটা একটু লিখে নিতে হবে কারণ এখানে লেখা নেই। সেলুলোজ, হেমিসেলুলোজ এগুলো বেশি পরিমাণ স্টোর হয়ে এই প্রাইমারি ওয়ালটা তৈরি করে, এগুলো স্টোরড হয়ে এই প্রাইমারি ওয়ালটা। তাহলে প্রাইমারি ওয়ালে কি থাকে? সেলুলোজ, হেমিসেলুলোজ, when it is deposited it forms the primary wall। এর মধ্যে সামান্য সামান্য মিন্স আমরা বলতে পারি খুবই লেস কোয়ান্টিটিতে লিগনিন সোবেরিন থাকে। ফাইনালি আমরা যদি সেকেন্ডারি ওয়ালটা দেখি, সেকেন্ডারি ওয়াল, সেকেন্ডারি ওয়ালে কি পাবো? সেকেন্ডারি ওয়ালে পাবো লিগনিন সুবেরিন ডিপোজিট হয়ে এই সেকেন্ডারি ওয়ালটা তৈরি হয়। লিগনিন সুবেরিন ডিপোজিটেড হয়ে এই সেকেন্ডারি ওয়ালটা তৈরি হয়, বাট এতে সেলুলোজ হেমিসেলুলোজ কম থাকে। সো কেমিক্যাল কম্পোজিশন যদি দেখি সেল ওয়ালের, তাহলে একটা সেল ওয়ালে সব থেকে বাইরের যে মানে লেয়ার, দ্যাট ইজ মানে সেল ওয়ালের বাইরের লেয়ার হচ্ছে মিডিল ল্যামেলা। তার পরবর্তী লেয়ার হচ্ছে আমরা বলতে পারি যে ওই প্রাইমারি ওয়াল, এবং তার পরবর্তী যে লেয়ার সেটা সেকেন্ডারি ওয়াল। প্রাইমারি ওয়াল কিভাবে তৈরি হচ্ছে? ডিউ টু ডেপোজিশন অফ ক্যালসিয়াম এন্ড ম্যাগনেসিয়াম পেকটেট অ্যান্ড সরি, মানে মিডিল ল্যামেলা কিভাবে তৈরি হচ্ছে? মিডিল ল্যামেলা ডিউ টু ডেপোজিশন অফ প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ওয়ালস, অ্যান্ড আমরা মিডিল ল্যামেলাতে দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের পেকটেট মানে জমা হয়ে তৈরি হচ্ছে, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের পেকটেট স্টোর হয়ে মিডিল ল্যামেলা তৈরি। তাহলে মিডিল ল্যামেলা কি দিয়ে তৈরি? ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের পেকটেট। সিমিলারলি প্রাইমারি ওয়াল কি দিয়ে তৈরি? সেলুলোজ হেমিসেলুলোজ দিয়ে তৈরি, সামান্য লিগনিন অ্যান্ড সুবেরিন। সেকেন্ডারি ওয়াল কি দিয়ে তৈরি? বেশি পরিমাণ লিগনিন অ্যান্ড সুবেরিন থাকে, সামান্য বলা যেতে পারে যে সেলুলোজ হেমিসেলুলোজ। সো এটা আর আলাদা করে বলবো না, এখানে এইগুলি লেখা আছে। না, একটা টার্ম which is very common term, প্লাজমোডেসমা। প্লাজমোডেসমাটা কি? না দেখো, দুটো এরকম সেল, ঠিক আছে, বুঝে নেবে জিনিসটা, বুঝে নেবে। দুটো ধরো সেল আছে, প্ল্যান্ট সেল সাপোজ। So plasmodesmata is basically a cytoplasmic connection। দুটো সেলের মধ্যে যখন সাইটোপ্লাজমিক কানেকশন হচ্ছে, that cytoplasmic connection is known as plasmodesmata। That cytoplasmic connection between two adjacent cells is known as plasmodesmata। তুমি বলে কিভাবে হচ্ছে? ঠিক আছে, আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে, দেখে নাও।
বলছে এই সেলগুলোর মধ্যে কিছু এরকম পোর্স থাকে, পোর্স মানে কানেকশনস থাকে, and through these pores or through these connections আমরা দেখব যে adjacent cells সাইটোপ্লাজম মানে এর সাইটোপ্লাজম আর এর সাইটোপ্লাজমের মধ্যে একটা কানেকশন তৈরি হয়, and that connection is basically known as what? Plasmodesmin. Okay, next বলছে ফাংশন। দেখো খুব সিম্পল রাখার চেষ্টা করব। সেল ওয়াল ইজ দ্য আউটারমোস্ট কভারিং অফ প্ল্যান্ট সেল। তাহলে আউটারমোস্ট কভারিং এর কাজ কি হওয়ার কথা? It protects the plant cell or it protects the internal structure of the plant cell. ভালো করে বোঝো, ঠিক আছে? It provides the structural framework to the plant cell. Obviously যখন বাইরের কভারিং তৈরি করছে তার সাথে সাথে সেলকে একটা স্ট্রাকচারও দিচ্ছে, ঠিক আছে? সো আমরা বলতে পারি যে সেল ওয়ালের জন্য একটু ওয়েট করতে হবে। সেল ওয়ালের জন্য জেনারেলি আমরা বলতে পারি যে প্ল্যান্ট সেলস, জেনারেলি সেল ওয়াল তো প্ল্যান্ট সেলেই থাকে, তো প্ল্যান্ট সেলস ক্যান উইথস্ট্যান্ড আ লট অফ ভেরিয়েশনস, মানে অনেক রকম প্রতিকূলতা, প্রতিকূলতা মানে অনেক ধরনের বলতে পারো এনভায়রনমেন্টাল স্ট্রেসেসকে সঙ্গে সে লড়াই করতে পারে, বিকজ ইট ইজ দ্য আউটার মোস্ট কভার। সোজা কথা, সে প্রোটেক্ট করে এনভায়রনমেন্টাল স্ট্রেসেস থেকে। অ্যানিমেল সেলে থাকে না, তাই অ্যানিমেল সেল দরকার পড়ে না। দেখো অ্যানিমেলস ক্যান মুভ বাট প্ল্যান্ট ক্যান নট মুভ, একই জায়গায় থাকে। তো যদি এনভায়রনমেন্টের কোনো এমন বলতে পারো যে এনভায়রনমেন্টাল যদি কোনো স্ট্রেস থাকে, হোয়াট এভার এনভায়রনমেন্টাল যে এফেক্টস গুলো থাকে, সেগুলোকে প্রতিরোধ করার ক্ষমতা আমি বলতে পারি যে সেল ওয়াল একটা সেলকে দেয়, বিশেষ করে প্ল্যান্ট সেল। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো আমি এইগুলো পড়বো না, আমি সরাসরি চলে আসবো যে দেখো এই হচ্ছে নিউক্লিয়াস। ঠিক নিউক্লিয়াসের কাছে এরকম তুমি রেটিকুলেট স্ট্রাকচার দেখতে পাচ্ছ। রেটিকুলেট মানে আমি আগে বলেছি নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার। সো আমরা বলতে অনেক সময় বলে থাকি যে দিস এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইট অরিজিনেটস ফ্রম দ্য নিউক্লিয়াস অর নিউক্লিয়ার মেমব্রেন, মানে নিউক্লিয়াসের যে মেমব্রেনটা আছে সেই মেমব্রেন থেকে অরিজিনেট করে। ভেবে দেখো, এই দেখো এইখানটায় দেখলেই বুঝতে পারবে এই জায়গাটা, ঠিক আছে? কেন না, নিউক্লিয়ার মেমব্রেন থেকে অরিজিনেট করে। শুধু তাই নয়, আমরা দেখব যে ইট ফর্মস আ রেটিকুলার স্ট্রাকচার অর ইট ফর্মস আ নেটওয়ার্ক লাইক স্ট্রাকচার। হোয়াট ইট ইজ বেসিক্যালি মেড আপ অফ, কি কি দিয়ে তৈরি? আমরা দেখবো এর মধ্যে জেনারেলি সিস্টার্নে থাকে, এর মধ্যে কিছু ভেসিকলস থাকে, অ্যান্ড তুমি বলতে পারো টিউবিউলস থাকে। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে স্যার এই ছবিতে কোনটা ভেসিকল, কোনটা টিউবওয়েল, কোনটা মানে সিস্টার্নে, তাহলে এইগুলো হচ্ছে সিস্টার্নে, দিজ আর সিস্টার্নে। ওকে, এগুলো হচ্ছে সিস্টার্নে। তুমি যদি বলো টিউবওয়েলস কোনগুলো, সো দিজ আর টিউবওয়েলস, এই যে টিউবওয়েলস, টিউবওয়েলস, তার মানে টিউবওয়েলস কি করছে, সিস্টেমগুলোকে কানেক্ট করছে, ব্যাস। এবার ভেসিকলস কোনগুলো, এর মধ্যেই ছোট ছোট এরকম ভেসিকলস থাকে। ভেসিকলস থলির মতো গঠন, থলির মতো স্ট্রাকচার, সেগুলোকে ভেসিকল বলছে। সো বেসিক্যালি ইট ইজ মেড আপ অফ হোয়াট, সিস্টার্ন, ভেসিকলস অ্যান্ড what, tubules, and it forms a network like structure which is generally known as endoplasmic reticulum. এইবার নেক্সট বলছে যে আর কি দেখবো,
বলছে দু ধরনের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়, এক হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এক হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দিস ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 2 নম্বরের প্রশ্ন, এটা আলাদা করে জানবো। বলছে রাফ কোনটা, বলছে যার যে এন্ডোপ্লাজমিক রেটিকুলার রাইবোসোম থাকে তাকে বলছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর ডাজ নট হ্যাভ রাইবোসোম, মানে যেখানে রাইবোসোম থাকে না তাকে বলছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সাধারণত রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইট অরিজিনেটস ফ্রম দ্য নিউক্লিয়ার মেম্বার, আর স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইট অরিজিনেটস ফ্রম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। ঠিক আছে, নাও মেনলি প্রেজেন্ট ইন দ্য প্রোটিন ফর্মিং সেলস, মানে যে সেলস গুলো বেশি প্রোটিন তৈরি করে সেখানে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়। তুমি বলবে কেন স্যার, এরকম কেন? আমি একটু বলি, রাইবোসোমকে আমরা প্রোটিন ফ্যাক্টরি বলি। তো রাইবোসোম যখন প্রোটিন ফ্যাক্টরি বলা হয়, রাইবোসোম যখন প্রোটিন তৈরি করছে, তো অবভিয়াসলি প্রোটিন সিনথেসাইজিং যে সেল, মানে যে সেলগুলো বেশি প্রোটিন সিনথেসাইজ করে, সেই সেলগুলোতে এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বেশি দেখা যায়। আর যে যারা লিপিড সিনথেসিস করে, এই যে লিপিড ফর্ম, লিপিড সিনথেসিস করে, সেগুলো স্মুথ এন্ডোপ্লাজম, সেগুলোতে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখা যায়। These are basically involved in the transport of proteins, আর এগুলো ফ্যাটস বা লিপিডস, ব্যাস, দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স। ফাংশন দেখো, সিনথেসিস এন্ড সিক্রেশন অফ স্পেসিফিক প্রোটিনস ভায়া গলগি বডি, গলগি বডির মাধ্যমে সিক্রেশনে হেল্প করে, প্রোটিন সিক্রেশনে, লিপিড সিক্রেশনেও হেল্প করে তুমি বলতে পারো। ঠিক আছে, এই যে লিপিড সিক্রেশন মানে লিপিডের ডিফারেন্ট ডেরিভেটিভস, কোলেস্ট্রল, স্টেরয়েডস, হরমোনস, টেস্টোস্টেরন, এস্ট্রোজেন, এগুলো সিক্রেট করতে হেল্প করে। ইয়ার হেল্পস ইন গ্লাইকোজেনোলাইসিস। হোয়াট ইজ গ্লাইকোজেনোলাইসিস? দেখো, ভেরি সিম্পল, আমি একটু বোঝাবো। ধরো আমরা আগে বুঝেছি যে গ্লুকোজ, when several glucose units is combined, when several glucose units is combined, মানে ধরো অনেকগুলো গ্লুকোজ ইউনিটকে কম্বাইন করলাম, it will obviously form a long chain of glucose, একটা গ্লুকোজের লং চেন তৈরি হবে, হবে, ভেবে দেখবে, একটা গ্লুকোজের লং চেন তৈরি হবে, তাই না? তো গ্লাইকোজেন কি মনে করে দেখবে, বায়োমলিকুলস এ আমরা জেনারেলি ডিসকাস করে যেটা বুঝতে পেরেছি, যে গ্লাইকোজেন ইজ দ্য রিজার্ভ ফুড মেটেরিয়াল অফ গ্লুকোজ, গ্লাইকোজেন ইজ দ্য রিজার্ভ ফুড মেটেরিয়াল অফ গ্লুকোজ, সরি, রিজার্ভ ফুড মেটেরিয়াল ইন অ্যানিমালস, অ্যানিমালে যে ফুড রিজার্ভ থাকে সেটা গ্লাইকোজেনের ফর্মে থাকে। তো গ্লাইকোজেন এখন কি রিজার্ভ ফুড মেটেরিয়াল অফ অ্যানিমালস, তার সাথে সাথে কি, তার সাথে সাথে হচ্ছে সেটা হচ্ছে লং চেন অফ গ্লুকোজ, মানে গ্লুকোজ গুলোকে ধরো একের পর এক একের পর এক কম্বাইন করলে তাহলে যে লং চেন অফ গ্লুকোজ তৈরি হবে সেটাই হচ্ছে গ্লাইকোজেন, তাই না? না, ইয়ারের কাজ কি, ইয়ারের কাজ হচ্ছে যে লাইসিস, লাইসিস মানে দেখো এই জিনিসগুলো বুঝবো, লাইসিস মানে কি, ভাঙা, লাইসিস মানে ভাঙা। তাহলে আমি যদি একটা লং চেন অফ গ্লুকোজ তাকে যদি ভাঙি তাহলে কি পাবো, গ্লুকোজ পাবো, এটা বুঝতে হবে, তাই না? একটা গ্লাইকোজেন মানে লং চেন অফ গ্লুকোজ, তাকে যখন আমি ভাঙছি তাহলে অবভিয়াসলি দ্য মোনোমার্স, মোনোমার যেগুলো ফ্রি হবে বা যেগুলো পাওয়া যাবে সেগুলো কি, সেগুলো গ্লুকোজ পাবো। নেক্সট, ER is a component of cytoskeleton, means it helps in mechanical support, এটা আলাদা করে বলার কিছু নেই, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম provides a mechanical support to the cell, it provides a mechanical support to the cell. Okay, next, তো এইগুলোই লেখা আছে, এগুলো একটু আমরা কিছু মুখস্থ করে থাকি, কিছুটা চেষ্টা করি যে এক্সপ্রেশনের মাধ্যমে কিছুটা বোঝার চেষ্টা করি। নেক্সট,